2024 সালের আগস্ট মাসের 5 তারিখে বাংলাদেশ আর্মি কু করেছিল এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করার জন্য 45 মিনিট সময় দেওয়া হয়েছিল। প্রায় দুপুর 2:30টার সময় শোনা যায় বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে তেনার বোন শেখ রেহানার সাথে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় সেনাবাহিনীর বিমানে 7 জন সেনাসহ বাংলাদেশ ছেড়ে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বিভিন্ন মিডিয়ায় এটা শোনা যাচ্ছে যে বাংলাদেশে শিক্ষার্থীদের কোটা আন্দোলন, সমন্বয়কদের ডাকা অসহযোগ আন্দোলন, বাংলাদেশ আর্মির কু এবং বাংলাদেশ সরকার ফেলে দেওয়ার পেছনে অন্যান্য বিদেশি শক্তি যেমন আমেরিকা, চায়না ও পাকিস্তানের মদত থাকতে পারে। 2024 সালের জুলাই মাসের 21 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়কে সম্পূর্ণ বাতিল করে এক ঐতিহাসিক রায় দিয়ে কোটা সংস্কার করেছিলেন। তারপর বাংলাদেশ জুড়ে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছিল। তবে রংপুরের শাহিদ হত্যাকাণ্ড, মুগ্ধ হত্যাকাণ্ড, রাজাকার মন্তব্য, শিক্ষার্থীদের বন্দি, সমন্বয়কদের বন্দি, আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের গুলি চালানো, দুর্বৃত্তদের হত্যালীলা, এসবের ওপর ভিত্তি করে আবারও বাংলাদেশে আন্দোলন শুরু হয়ে যায় এবং 9 দফা দাবি জানানো হয়। দেরি করে হলেও শিক্ষার্থীদের কিছু আদর্শ দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছিলেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই কথা মতো রংপুর হত্যাকাণ্ডে জড়িত 2 জন পুলিশকে সাসপেন্ড করা হয়েছিল। কারাগারে বন্দী কিছু আন্দোলনকারী শিক্ষার্থীদের বিভিন্ন দফায় মুক্তি দেওয়া হয়েছিল। কোটা আন্দোলনকারী সমন্বয়কদেরও মুক্তি দেওয়া হয়েছিল এবং দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল। তবে শিক্ষার্থীদের দাবি মানতে অনেক দেরি হয়ে গিয়েছিল। ফলে 2024 সালের আগস্ট মাসের 4 তারিখ রবিবার থেকে সারা বাংলাদেশ জুড়ে এক দফা দাবি জানিয়ে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিল কোটা আন্দোলনের সমন্বয়করা। এই এক দফা দাবি ছিল বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ। এর আগেও 1971 সালের মার্চ মাসের 2 তারিখ থেকে মার্চ মাসেরই 25 তারিখ পর্যন্ত তৎকালীন পূর্ব পাকিস্তানে পাকিস্তান সরকারের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে অসহযোগ আন্দোলন হয়েছিল। এই অসহযোগ আন্দোলনে পাকিস্তানের কেন্দ্রীয় শাসনের বিপরীতে স্বশাসন প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল। এছাড়াও 1920 সালের সেপ্টেম্বর মাস থেকে 1922 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ভারতে ব্রিটিশ রাওলাট আইনের বিরুদ্ধে গান্ধীজির আহ্বানে অসহযোগ আন্দোলন হয়েছিল। এই কুখ্যাত রাওলাট আইন অনুযায়ী ন্যূনতম প্রমাণ দাখিল ব্যতি রেখেই সেনা ও পুলিশকে সাধারণ ভারতীয়দের গ্রেপ্তার, কয়েদ ও সম্পত্তি বাজেয়াপ্ত করার অনুমতি দেওয়া হয়েছিল। 2024 সালের আগস্ট মাসের 5 তারিখ সোমবার লং মার্চ টু ঢাকা কর্মসূচি অর্থাৎ সারা বাংলাদেশ থেকে সমস্ত মানুষকে মিছিল করে ঢাকায় আসার এবং 6 তারিখ মঙ্গলবার গণভবন ঘেরাও করার আহ্বান জানিয়েছিল সমন্বয়করা। আগস্ট মাসের 4 তারিখে সমগ্র বাংলাদেশ জুড়ে অসহযোগ আন্দোলনের ফলে বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ তথা বিজিবি, বাংলাদেশ আর্মি, স্পেশাল ফোর্স প্রভৃতি মোতায়েন করে শক্ত হাতে পরিস্থিতির মোকাবিলা করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ সরকার। শিক্ষার্থী, টিচার, আইনজীবী সহ বিভিন্ন পেশার মানুষেরা অংশগ্রহণ করেছিল এই অসহযোগ আন্দোলনে। বাংলাদেশের বিভিন্ন পলিটিক্যাল পার্টিজও যোগ দিয়েছিল এই অসহযোগ আন্দোলনে। সারা বাংলাদেশ জুড়ে অসহযোগ আন্দোলনের ফলে প্রায় 101 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং প্রায় 500 জনেরও বেশি মানুষ আহত হয়েছে।
সমগ্র বাংলাদেশ জুড়ে অসহযোগ আন্দোলনের জন্য 4 তারিখ সন্ধ্যা 6টা থেকে জারি করা হয়েছিল কারফিউ। বন্ধ করে দেওয়া হয়েছিল 4G ইন্টারনেট পরিষেবা, তবে ব্রডব্যান্ড পরিষেবা চালু ছিল। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও বন্ধ করে দেওয়া হয়েছিল। 2024 সালের আগস্ট মাসের 5 তারিখে সমন্বয়কদের দেওয়া লং মার্চ টু ঢাকা কর্মসূচির দিন গোটা বাংলাদেশ জুড়ে কারফিউ চলাকালীন সমগ্র ঢাকা জুড়ে সিকিউরিটি খুবই টাইট রাখা হয়েছিল এবং মোতায়েন করা হয়েছিল বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আর্মি ও অন্যান্য সিকিউরিটি সংস্থাদের। প্রায় বেলা 12টার পর বাংলাদেশ পুলিশ কিছু জায়গায় আন্দোলনকারীদের আটকালেও বাংলাদেশ সেনাবাহিনী আন্দোলনকারীদের সাথে থাকার আশ্বাস দিয়েছিল ও গুলি না চালানোর কথাও বলেছিল এবং মার্চ করে আসা আন্দোলনকারীদের ঢাকার শাহবাগে যাওয়ার পথ ছেড়ে দিয়েছিল। আর তারপর 5ই আগস্ট অর্থাৎ ওই দিনই প্রায় দুপুর 2:30টার সময় শোনা যায় বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে তেনার বোন শেখ রেহানার সাথে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় সেনাবাহিনীর বিমানে 7 জন সেনাসহ বাংলাদেশ ছেড়ে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এই ব্যাপারটা চারিদিকে ছড়িয়ে যাওয়ার পর আন্দোলনকারীরা বিজয়ের উল্লাস প্রকাশ করেছিল এবং তারপর গণভবন এবং সংসদ ভবনের ভিতর ঢুকে সেখানকার নানান জিনিসপত্র কিছু আন্দোলনকারী লুট করে নিয়ে গিয়েছিল এবং সেটার ফটোও তুলেছিল ও ভিডিওও করেছিল। সোশ্যাল মিডিয়ায় এই ফটো ও ভিডিওগুলি ভাইরাল হয়ে যাওয়ার পর এবং তাদের নিন্দা করার পর কিছু আন্দোলনকারীরা দায়িত্ব নিয়ে লুট হওয়া নানান জিনিস ফেরত দেওয়ার আহ্বান জানালে অনেকেই লুট করে নিয়ে যাওয়া গণভবন ও সংসদ ভবনের কিছু জিনিসপত্র ফেরত দিয়েছিল। 5ই আগস্ট বাংলাদেশের বিভিন্ন জায়গায় নানান হিংসার ঘটনা সামনে এসেছিল। কোথাও পুলিশ স্টেশন জ্বালিয়ে দেওয়া হয়েছিল, কোথাও কারাগার ভেঙে আসামিদের মুক্ত করে দেওয়া হয়েছিল। দুর্বৃত্তদের আক্রমণে প্রায় 13 জনেরও বেশি পুলিশ নিহত হয়েছেন। বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাংলাদেশের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙে দেওয়া হয়েছিল এবং গণভবনেও আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। কিছু জায়গায় আওয়ামী লীগ এর এমপি ও মন্ত্রীদের বাড়ি ভাঙচুর, টাকা লুণ্ঠন ও আগুন জ্বালিয়ে দেওয়ার ঘটনাও সামনে এসেছিল। আওয়ামী লীগের বিভিন্ন নেতা মন্ত্রীরা বাংলাদেশ ত্যাগ করার চেষ্টা করলে বিমানবন্দরে সেনাবাহিনী তেনাদের আটক করেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমকে দুর্বৃত্তরা আক্রমণ করেছিল এবং তাদের অফিসেও ভাঙচুর চালিয়েছিল। কোথাও কোথাও তো আবার মাইনরিটিদের ওপর অত্যাচার করা ও মন্দির ভেঙে দেওয়ার ঘটনাও সামনে এসেছিল। এই ঘটনা সামনে আসার পর কিছু জায়গায় মুসলিম ধর্মের মানুষ ও কিছু জায়গায় মুসলিম ও হিন্দু উভয় ধর্মের মানুষ মিলেমিশে মন্দির পাহারা দিয়েছিলেন এবং মাইনরিটিদের ওপর অত্যাচার না করার আহ্বান জানিয়েছিলেন। 5ই আগস্ট বাংলাদেশে নানান হিংসার ফলে প্রায় 109 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং প্রায় 500 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। বাংলাদেশে কোটা আন্দোলন থেকে শুরু করে অসহযোগ আন্দোলন ও তার পরবর্তী সময় পর্যন্ত প্রায় 400 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং 26,000-এরও বেশি মানুষ আহত হয়েছেন। 5ই আগস্ট বাংলাদেশ আর্মির প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এর বাংলাদেশের সময় দুপুর 2টোর সময় বাংলাদেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা শোনা গেলেও বারবার সময় পরিবর্তন করা হয়েছিল এবং শেষে বাংলাদেশি সময় প্রায় 4টের সময় সেনাপ্রধান বাংলাদেশবাসীর উদ্দেশ্যে জানিয়েছিল যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে চলে গেছেন তেনার বোন শেখ রেহানার সাথে। সেনাপ্রধান এটাও জানিয়েছিল যে আওয়ামী লীগ ব্যতীত বিভিন্ন বিরোধী দল তথা বিএনপি, জামাত ও জাতীয় পার্টি এবং
সুশীল সমাজ ও সমন্বয়কদের সাথে তার বৈঠক হয়েছে এবং সর্বদল মিলে একটি অন্তর্বর্তীকালীন সরকার তারা গঠন করবে। আগামী দিনে বাংলাদেশে নির্বাচনও অনুষ্ঠিত হবে। সেনাপ্রধান বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সহায়তা করারও আহ্বান জানিয়েছিল বাংলাদেশবাসীর কাছে এবং এটাও জানিয়েছিল যে দুর্বৃত্তদের শাস্তির ব্যবস্থাও করা হবে। 6 আগস্ট সকাল 6টা থেকে বাংলাদেশে কারফিউ তুলে নেওয়া হয়েছিল। সমন্বয়করা নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনেরও একটি রূপরেখা প্রকাশের কথাও বলেছিল এবং সেই অনুযায়ী বাংলাদেশে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস হবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। 2024 সালের 8ই আগস্ট নেওয়া হবে শপথ গ্রহণ। পরবর্তী সময়ে জানা গিয়েছিল যে 2024 সালের আগস্ট মাসের 5 তারিখে বাংলাদেশ আর্মি কু করেছিল এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করার জন্য 45 মিনিট সময় দেওয়া হয়েছিল। বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের বা দেশত্যাগের আগে একটি ভিডিও করতে চেয়েছিলেন বাংলাদেশবাসীর উদ্দেশ্যে কিছু বলার জন্য, তবে সেটা তেনাকে করতে দেওয়া হয়নি, কেননা আন্দোলনকারীদের নাকি বাংলাদেশের গণভবন ও সংসদ ভবনে পৌঁছাতে প্রায় 45 মিনিট সময় লাগতো। আর সেনাবাহিনী যে গুলি চালাবে না ও তারা আন্দোলনকারীদের সাথে আছে সেটা তো তারা আগেই বলে দিয়েছিল এবং আন্দোলনকারীদের রাস্তাও ছেড়ে দিয়েছিল। বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেনার বোন শেখ রেহানার সাথে আলোচনা করেছিলেন ও তেনার ছেলে সজীব ওয়াজেদ জয় এর সাথেও ফোনে কথা বলেছিলেন। তারপর তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে সেনাবাহিনীর সহায়তায় সেনাবাহিনীর একটি বিমানে 7 জন সেনাসহ বাংলাদেশ ত্যাগ করে ভারতের ত্রিপুরা থেকে বাংলার ওপর দিয়ে উত্তরপ্রদেশ হয়ে দিল্লি চলে গিয়েছিলেন। পরবর্তীকালে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউরোপীয় কোনো দেশে পলিটিক্যাল অ্যাসাইলাম নিতে পারেন এবং সেখানে চলে যেতে পারেন। তেনার আমেরিকান ভিসা সম্ভবত ক্যান্সেল করা হয়েছে। বিভিন্ন মিডিয়ায় এটা শোনা যাচ্ছে যে বাংলাদেশে শিক্ষার্থীদের কোটা আন্দোলন, সমন্বয়কদের ডাকা অসহযোগ আন্দোলন, বাংলাদেশ আর্মির কু এবং বাংলাদেশ সরকার ফেলে দেওয়ার পেছনে অন্যান্য বিদেশি শক্তি যেমন আমেরিকা, চায়না ও পাকিস্তানের মদত থাকতে পারে। এটার সত্যতা কতটা সেটা সময়ই বলবে। আর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভারতের সম্পর্ক বেশ ভালো, তবে বাংলাদেশের সরকার পরিবর্তনের ফলে ভারতের প্রতি বাংলাদেশের বিদেশ নীতি কী হয় সেটাও সময়ই বলবে। ভারতের NSA তথা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভারতে মিট করেছেন এবং কারেন্ট সিচুয়েশন নিয়েও আলোচনা করেছেন। বাংলাদেশের কারেন্ট সিচুয়েশন নিয়ে ভারতের সব রাজনৈতিক দল মিলিয়েও একটি মিটিং হয়েছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির ওপরও ভারত নজর রাখছে। সমস্ত খারাপ পরিস্থিতি কাটিয়ে খুব দ্রুত স্বাভাবিক পরিস্থিতিতে ফিরুক বাংলাদেশ এবং ভালো থাকুন বাংলাদেশবাসী।